না, আর্জেন্টিনার সমর্থকদের টেনশনের আর কোনো কারণ নেই। বাংলাদেশ সময় রাত ৩টায় তারা যে টেনশনে পড়ে গিয়েছিলেন, সকাল ৬টায় সেই টেনশন থেকে মুক্তি মিলেছে অনেকটা। বিশ্বকাপে স্পেন তাদের প্রথম ম্যাচটাতে পুচকে কাবো ভের্দের সঙ্গে ড্র করে, তাতেই আর্জেন্টিনার টেনশন বেড়ে যায়। কেন? কেননা স্পেনের যে গ্রুপ, সেই গ্রুপ এইচের রানার্স আপের সঙ্গে আর্জেন্টিনার নকআউট পর্বের শুরুতেই রাউন্ড অফ 32-তে দেখা হওয়ার কথা। নিজেরা যদি যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়, সেটা তো আর্জেন্টিনা হবেই। এখন স্পেন যখন ম্যাচটা ড্র করে ফেলেছে, তার মানে এই গ্রুপটাতে উরুগুয়ে রয়েছে। উরুগুয়ের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার দরজাটা আরও অনেক ওপেন হয়ে গেছে, ওই কারণে টেনশনটা ছিল। তবে ঘন্টা খানেক পরে যেই ম্যাচ, মানে স্পেনের ম্যাচ শেষ হওয়ার ১ ঘন্টা পরে যেই ম্যাচটা শুরু হয়েছে উরুগুয়ে সৌদি আরব, সেই ম্যাচটা যখন আবার ২ ঘন্টা পরে শেষ হলো, স্বস্তি। কেননা উরুগুয়ে সৌদি আরবকে হারাতে পারেনি। ১-১ গোলে ওই ম্যাচটা ড্র হয়েছে। ফলে স্পেনের ড্রতে যে একটা টেনশন তৈরি হয়েছিল, উরুগুয়ের ড্রতে সেই টেনশনটা আবার মিনিমাইজ হয়ে গেছে। এখন ব্যাক টু দ্য স্কোয়ার ওয়ান। এই প্রথম ম্যাচের আগে যে অবস্থা ছিল, এখনও সে অবস্থা। হ্যাঁ, এখনও অনেক কিছুই হতে পারে। এখনও এই গ্রুপে অনেক ওলটপালট হতে পারে। ২টা ম্যাচেই কিন্তু তুলনামূলক ছোট দল বড় ২টা দলকে ধরিয়ে দিয়েছে, জিততে দেয়নি। ফলে সামনেও আরও অনেক চমক থাকতে পারে। কিন্তু ধরেন ওই স্পেন প্রথম ম্যাচটা ড্র করার পর আর্জেন্টিনার যে একটা টেনশন ছিল, সেটা তো একটুখানি কমে গেছে। দেন এগেইন আর্জেন্টিন সমর্থকরা এটাও বলতে পারে, দূর, যেই দল তারা এই কাবো ভের্দে কিংবা সৌদি আরবের বিপক্ষে জিততে পারে না, তাদের সঙ্গে রাউন্ড অফ 32-তে নকআউট পর্বে দেখা হলেই কি এই স্পেনের সঙ্গে, এই উরুগুয়ের সঙ্গে, এটা বলতে পারে। কিন্তু স্পেশালি স্পেনের সঙ্গে দেখা হওয়াটা আসলেই টেনশনের ব্যাপার। স্পেনের এখনও এই গ্রুপে তো রানার্স আপ হওয়ার চান্স তো রয়েছে, কিন্তু উরুগুয়ে ওই ড্র করার কারণে ওইটা আবার আমি যেটা বললাম ঠিক আগের অবস্থাতেই মোটামুটি চলে এসেছে। এই গ্রুপের ২টা ম্যাচেরই কিন্তু অনেক মিল রয়েছে। একটা তো বললাম যে ছোট দল বড় দলকে হারিয়ে দেওয়া। সৌদি আরব গত বিশ্বকাপের প্রথম ম্যাচটাতে কিন্তু নিজেদের আর্জেন্টিনাকে হারিয়ে দিয়েছিল এবং তারপরেই তো আর্জেন্টিনা বিশ্বকাপ পর্যন্ত জিতেছিল। এইবার তারা আর্জেন্টিনাকে একটা ফেভার করলো উরুগুয়ের সঙ্গে ড্র করে। আর ওই যে বলছিলাম হচ্ছে গিয়ে কাবো ভের্দে, তারা স্পেনের বিপক্ষে ব্রিলিয়ান্ট ডিফেন্ডিং করেছে, জানবাজি রাখা ডিফেন্ডিং করেছে। সৌদি আরব তো উরুগুয়ের বিপক্ষে তার চেয়েও বেশি করেছে। আপনি যদি ফুটবলীয় অ্যাসপেক্ট ধরেন, সেকেন্ড হাফটাতে উরুগুয়ে একের পর এক চান্স যেইভাবে ক্রিয়েট করেছে এবং সেইখানটাতে তারা সমতাসূচক গোলটাই কেবলমাত্র আদায় করে নিতে পেরেছে, জয়সূচক গোলটা আদায় করতে পারেনি। অবশ্যই সৌদি ডিফেন্সের এই জায়গাটাতে হিউজ ক্রেডিট দিতে হবে এবং আলওয়াইজ তাদের যে গোলকিপার, তিনি তো ওই সৌদি আরবের গোলকিপার হয়ে উঠেছিলেন কাবো ভের্দের গোলকিপার ভজিনিয়ার মতো, একেবারে চীনের প্রাচীর তুলে ফেলেছিলেন উরুগুয়েকে। তাই ওই উইনিং গোলটা তারা আর কিছুতেই পায়নি। উরুগুয়ের কোচ মার্সেলো বিয়েলসা, তিনি কিন্তু এইখানটাতে একটুখানি, আমি জানি না ওইটা ব্যাক অফ দ্য মাইন্ডে, তিনি তো একটু পাগলা, এল লোকো, এটা তো আর স্বীকার করবেন না। কিন্তু ব্যাক অফ দ্য মাইন্ডে ভাবছেন কিনা যে না, যদি লুইস সুয়ারেজকে ডাকতাম, যদি তিনি টিমে থাকতো, তাহলে হয়তো বা এই ম্যাচের রেজাল্ট অন্যরকম হতে পারত। লুইস সুয়ারেজ ইন্টারন্যাশনাল ফুটবল থেকে অবসর নিয়েছেন, তবে উরুগুয়ের ওয়ার্ল্ড কাপ টিম ঘোষণার আগে তিনি কিন্তু বলেছিলেন মিডিয়াকে যে যদি ন্যাশনাল টিম তাকে চায়, আবার ফেরত চায়, তাহলে তিনি বিশ্বকাপ খেলতে পারেন, ন্যাশনাল টিমে আসতে পারেন। তবে তার তো ওই যে অবসর নিয়েছিলেন এই কোচ বিয়েলসার সাথে গ্যাঞ্জামের কারণে, বিয়েলসা এখনও কোচ রয়েছেন, তিনি তো আর সুয়ারেজকে ডাকবেন না, ডাকেননি। কিন্তু এই ম্যাচটাতে একজন ওই নাম্বার 9 সুয়ারেজের প্রোফাইলের, এখন অনেক বয়স টয়স হয়ে গেছে, তারপরেও ওইটা নিশ্চয়ই বিয়েলসা আসলে মিস করেছেন। প্রথম হাফটার শেষ দিক দিয়ে গিয়ে সৌদি আরব গোল করে এগিয়ে যায় এবং সেইখানটাতে মুসলেরা, উরুগুয়ের কিপার ফার্নান্ডো মুসলেরা, তিনি এর আগে একটা খুব ভালো সেভ করেছিলেন, কিন্তু ওই বলটাতে বলটা ঠিক পুরোপুরি প্রথম দফায় তিনি সেভ করেছেন বটে, কিন্তু বলটা পুরোপুরি নিজের গ্রিপে রাখতে পারেননি এবং ওই রিবাউন্ড থেকেই সৌদি আরব গোল করে এগিয়ে যায়। আর সেকেন্ড হাফে যেটা বললাম, একের পর এক আক্রমণ সৌদি আরবের বিপক্ষে উরুগুয়ে করে গেছে। ম্যানুয়েল উগার্তের শট সেখানে পোস্টে প্রতিহত হয়েছে এবং তারা ওই ডেলা ক্রুজ বলেন, তাদের ফেডে ভালভার্দে বলেন, তারা চান্স ক্রিয়েট করেছে, চান্স আফটার চান্স, কর্নার আফটার কর্নার, কিন্তু সৌদির সেই রক্ষণভাগের দৃঢ়তা এবং গোলকিপার আল ওয়াইজের দৃঢ়তায় উইনিং গোলটা আর পায়নি। হ্যাঁ, ৮০তম মিনিটে তারা সমতাসূচক গোলটা পেয়েছে এবং সেই গোলটাতেও কিন্তু গোলকিপারেও
নিজের উপরে পুরোপুরি স্যাটিসফাইড হবেন না, কেননা প্রথমবার তিনি শটটা মানে ওইটা ঠেকালেও প্রচেষ্টাটা, পরের তার ওই যে রিবাউন্ডে যে হয়েছে সেইখান থেকেই উরুগুয়ে সমতাসূচক গোলটি করে ফেলে। ম্যাক্সি আরাউখো তিনি হচ্ছে গিয়ে বাম্পায়ের সুন্দর একটা প্লেসিং শটে বলটাকে ফার্স্ট টাইম শটটাতে বলটা জালে জড়িয়ে দিলেন। কিন্তু ওই আলওয়াই সৌদি কিপার তিনি গোল খেয়েছেন বটে, কিন্তু হারবেন না বলে পণ করেছিলেন, যেই কারণে স্পেশালি ইনজুরি টাইমে যে তিনি দুইটা সেভ করলেন, ডেলা ক্রুজের সেভটার ধরেন তাও একটা ধরলাম, ওইটাও খুবই ডেলা ক্রুজের ফার্স্ট টাইম শটটাতে তিনি ব্রিলিয়ান্ট রিয়াকশন দেখাচ্ছেন, কিন্তু সেটাও তার মোটামুটি কাছ দিয়েই তো যাচ্ছিল। তবে ঠিক তারপর পরে ওই 92-93 মিনিটের দিকে যখন ওই ফেডে ভালভার্ডের শটটা, ওইটার গন্তব্য মনে হচ্ছিল একেবারেই জালে, একেবারেই নিখুঁতভাবে, একেবারেই সেই পোস্ট ঘেঁষে, কিন্তু ওইখানটাতে বাম দিক দিয়ে ঝাঁপিয়ে পড়ে কি অবিশ্বাস্যভাবে তিনি ওই সেভটা করলেন আলওয়াই সৌদি কিপার। উরুগুয়ের আর এই ম্যাচটা জেতা হলো না। আর আমি বলছিলাম এই গ্রুপের অন্য ম্যাচটাতে স্পেনের বিপক্ষে কাবো ভের্দে তারাও হচ্ছে গিয়ে ব্রিলিয়ান্ট ডিফেন্ডিং করেছে, কিন্তু স্পেন ওই রকম অপরচুনিটি ক্রিয়েট করতে পারেনি, ওই রকম প্রেশার আসলে দিতে পারেনি। উরুগুয়ে এই ম্যাচটাতে সেকেন্ড হাফে সৌদি আরবের উপর যেই প্রেশারটা দিয়েছে, কিন্তু সৌদি আরব সেই প্রেশারটাতে ভেঙে পড়েনি, তারা ঠিকই ওই ড্র করে একটা পয়েন্ট নিয়ে শুরু করলো। আর এইবারের বিশ্বকাপে যদি শুধু গ্রুপ চ্যাম্পিয়ন রানার্স আপ না, গ্রুপের তৃতীয় স্থান অর্জনকারী 12টা গ্রুপের 12টা দলের মধ্যে 8টা দলও চলে যাবে নকআউট পর্বে। সো এই ছোট দলগুলা ধরেন সৌদি আরব, ধরেন কাবো ভের্দে, তাদেরও কিন্তু সেই নকআউট পর্বে যাওয়ার এভরি পসিবিলিটি রয়েই যাচ্ছে। আমরা শুধু গ্রুপ চ্যাম্পিয়ন রানার্স আপ স্পেন উরুগুয়ে সেটা নিয়েই ভাবছি, আমরা ভাবছি যে হ্যাঁ আর্জেন্টিনার সঙ্গে এই গ্রুপের রানার্স আপ কে হবে তার খেলা, কিন্তু অ্যাট দ্য সেম টাইম এই সৌদি আরব কিংবা কাবো ভের্দেও তো এই গ্রুপের রানার্স আপ হতে পারে, বা নাম্বার 3 হিসাবেও তো তারা নকআউট পর্বে যেতে পারে। এই দলগুলোর জন্য সেইটাও তো একটা অসাধারণ অর্জন হবে। বিশ্বকাপের শুরুটা যেভাবে করেছে, যদি নকআউট পর্বে যেতে পারে, ওই অর্জনটা আসলে একেবারে তারা দারুণভাবে রাঙিয়েই ওয়ার্ল্ড কাপে যেতে পারবে। প্রথম ম্যাচটাতে অন্ততপক্ষে ওই ডিফেন্ডিংয়ের মাধ্যমে কাবো ভের্দে যেমন সেটা দেখিয়েছেন, সৌদি আরবও সেটা দেখালেন। আর যেটা বলছিলাম, আর্জেন্টিনার সমর্থকদের খুব একটা টেনশনের কিছু নাই। এই গ্রুপের খেলা শুরু হওয়ার আগে, স্পেনের ম্যাচ শুরু হওয়ার আগে যে অবস্থা ছিল, স্পেনের ম্যাচ শেষ হওয়ার পরে যেই টেনশনটা তৈরি হয়েছিল, আবার উরুগুয়ের ম্যাচটা শেষ হওয়ার পর সেইটা আবার একটা মোটামুটি সমতাই তো চলে এসেছে, কি বলেন?